আসসালামু আলাইকুম। আমি রাবিয়া ইসলাম। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এইচএসসি অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার একটা অধ্যায় কার্যপত্র। কার্যপত্রের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। কার্যপত্র কার্যপত্র জিনিসটা কি? একটা এক প্রস্থ বিশিষ্ট আলাদা কাগজে প্রস্তুত করা হয়। এক প্রস্থ বিশিষ্ট আলাদা কাগজে কি প্রস্তুত করা হয়? আমরা সমন্বয় রেওমিল করে আসছি, সমন্বয় করে আসছি। রেওমিল সমন্বয়, সমন্বিত রেওমিল বিশদ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী একটা কাগজে করব। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে একটু বিশদে বুঝবো না। আপাতত আমরা বুঝি যে এটা একটা এক প্রস্থ কাগজে প্রস্তুত করা হয়। দেন এটা আমাদের সপ্তম ধাপ। এটা আমাদের কততম ধাপ? সপ্তম ধাপ। আর এটা আমাদের ওই হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। এই তিনটা কোশ্চেন আমাদের এমসিকিউতে অনেক আসে। আমাদের জিজ্ঞেস করতে পারে যে সপ্তম ধাপ কোনটি হিসাব চক্রের, তখন আমরা বলবো কার্যপত্র। আবার এটাও জিজ্ঞেস করতে পারে যে নিম্নের কোনটি ঐচ্ছিক ধাপ, তখন কার্যপত্র থাকলে এখানে আমরা কার্যপত্র দিব। তারপর আসেন এই অধ্যায়ের আমাদের টপিকটা, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, মুনাফা জাতীয় ও মূলধন জাতীয়। মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় বলতে আমরা কি বুঝি এবং এটার কিছু এক্সাম্পলস গুলো আমরা দেখবো আজকে। মূলধন জাতীয় মূলধন জাতীয় লেনদেনগুলোর চারটা বৈশিষ্ট্য আমি এখানে লিখলাম। এখানে কি কি আছে? বারবার সংঘটিত হয় না, স্থায়িত্ব দীর্ঘ হয়, বড় অঙ্কের হয় এবং সম্পদ ও দায়ে প্রভাব ফেলে। এখন আমি এক্সাম্পল গুলো দিয়ে আমি বৈশিষ্ট্যগুলো মিলাবো। এক্সাম্পল দেখেন, ব্যয়ের সাইডে আসেন। ব্যয়ের সাইডে এখানে কি বলছে? স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ ক্রয় করলে আমার এই স্থায়ী সম্পদ ক্রয়টাকে আমি বারবার ক্রয় করি। আমার এক হিসাবকালে আমি কিন্তু স্থায়ী সম্পদ বারবার ক্রয় করি না। তারপর আমার এই যে স্থায়ী সম্পদটা ক্রয় করব, এটা আমি অনেক দিন ব্যবহার করি। এই বৈশিষ্ট্যটাই হলো স্থায়িত্ব দীর্ঘ হয়। তারপর এই স্থায়ী সম্পদটা যখন আমি ক্রয় করি, এখানে আমার অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট খরচ করতে হয়, সেটাকেই আমরা বলি বড় অঙ্কের হয়। তারপর এই স্থায়ী সম্পদ ক্রয় করলে আপনার সম্পদ বাড়ে, তাহলে সম্পদে আপনার প্রভাব ফেলতেছে ফেলতেছে দেন আপনি যদি এই স্থায়ী সম্পদটা নগদে ক্রয় করেন তাহলে নগদ কমবে, আর যদি আপনি স্থায়ী সম্পদটা ধারে ক্রয় করেন তাহলে আপনার দায় বাড়বে। তো এটাই বলছে সম্পদ ও দায়ের মধ্যে প্রভাব ফেলে। এটাই হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। এখন মূলধন জাতীয় ব্যয় এখানে কি কি আছে? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ প্রয়োজনীয় বিভিন্ন যে ব্যয়গুলো থাকে, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, মজুরি, ইটিসি। তারপর দালান সম্প্রসারণ। দালান সম্প্রসারণ মানে ধরেন আপনি বিজনেসের জন্য 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করছেন, 3 তলা করছেন আর 2 তলা এখনো করা হয়নি, কিন্তু আপনার বিজনেসের জন্য আরো 2 তলা লাগবে। তখন আপনি দালানটা সম্প্রসারণ করলেন বলতে আপনি আরো 2 তলা তুললেন, 5 তলা করলেন। তাহলে কি আপনি বাড়াইতেছেন না, তলা বাড়াইতেছেন। তো ওইটাই হলো আমাদের দালান সম্প্রসারণ। তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবং আয় হলো আমার স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ও ক্ষতিটা আমরা একটু বুঝবো। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে সম্পদ আমি 10 লাখ টাকা দিয়ে ক্রয় করছি এবং এই সম্পদটার ব্যবহারজনিত ক্ষতি, যেটাকে আমরা বলি অবচয়, অবচয় ছিল 5 লাখ টাকা। তাহলে এই সম্পদ থেকে মানে সম্পদের ক্রয় মূল্য থেকে আমি যদি অবচয়টা বাদ দিই তাহলে আমার একটা পুস্তক মূল্য আসবে, আর ওই পুস্তক মূল্যটাই আমার সম্পদের আসল মূল্য এখন। তাহলে ওই পুস্তক মূল্যটা বের করে দেন আমি দেখব যে আমার পুস্তক মূল্যটা কত। এখন আমার পুস্তক মূল্য আমি যদি 10 লাখ থেকে 5 লাখ মাইনাস দিই তাহলে আমার 5 লাখ। এখন এই যে পুস্তক মূল্যটা, আমি যদি এই পুস্তক মূল্য বেশিতে বিক্রয় করি তাহলে আমার লাভ। 6 লাখে বিক্রয় করলাম, বিক্রয় যদি আমার 6 লাখ হয় তাহলে আমার লাভ হবে 1 লাখ। লাভ 1 লাখ। তখন এটা আমার মূলধন জাতীয় আয়। আর যদি আমার বিক্রয় হয় 4 লাখ তখন আমার ক্ষতি হবে 1 লাখ। আর এটা আসবে মূলধন জাতীয় ব্যয়, যেটাকে আমরা স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতিও বলতে পারি। এবার এই জিনিসটা ক্লিয়ার। এখন আসি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের কিছু বৈশিষ্ট্য আছে।
হিসাবকালে বারবার সংঘটিত হয়, স্থায়িত্ব স্বল্পমেয়াদী হয়, ছোট অঙ্কের হয়, স্বত্বাধিকারে হ্রাস বৃদ্ধি ঘটায়। এখন হিসাবকাল বলতে কি? হিসাবকাল বলতে আমরা বুঝি আমি ব্যবসায়ের হিসাব কতটুকু সময় করতেছি। আমরা মূলত ব্যবসায়ের হিসাব 1 বছরের জন্য করে থাকি এবং এই 1 বছরটাকে আমরা হিসাবকাল বলি হিসাব বিজ্ঞানের ভাষায়। তাহলে এই 1 বছরে আমরা মুনাফা জাতীয় যে আয় ব্যয়গুলো আছে এগুলো বারবার করি, যার জন্য আমাদের বলা হয়েছে যে এক হিসাবকালে বারবার সংগঠিত হয়। তারপর আসেন স্থায়িত্ব স্বল্পমেয়াদী হয়। স্থায়িত্ব স্বল্পমেয়াদী হয় মানে আমি যে এই খরচটা করতেছি বা এই আয়টা করতেছি এটা আমার সুবিধা কম সময়ের জন্য দিবে। আর মূলধন জাতীয় ব্যয়ের ক্ষেত্রে সুবিধাটা বেশি সময়ের জন্য দেয় বা এই জিনিসটা আমি বেশি সময়ের জন্য ইউজ করতে পারি, তাই আমার ওইটার স্থায়িত্ব বেশি ছিল বা দীর্ঘ ছিল, আর এটার স্থায়িত্ব স্বল্প মেয়াদী। তারপর ছোট অঙ্কের হয়, এটা আমার পরিমাণে টাকার পরিমাণে কম হয়। তারপর স্বত্বাধিকারে হ্রাস বৃদ্ধি ঘটায়। স্বত্বাধিকার মানে জানি আমরা মালিকানা সত্ত্ব। এখন মালিকানার সূত্র একটু দেখি, মালিকানার সূত্র আমাদের কি? মালিকানার সূত্র আমাদের মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমরা তো এই সূত্রটা কম বেশি সবাই জানি। এখানে এই যে আয় আর ব্যয়টা প্লাস মাইনাস করি, এটাই আমাদের মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো। তাহলে আমরা বলতে পারি স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটায় আমার কারা? মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয়রা স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটায়। এই জিনিসটা আমরা একটু বুঝি। আমরা তো মালিকানা সত্ত্ব জানি, মালিকানা সত্ত্ব মানেই হলো স্বত্বাধিকার বা স্বত্বাধিকার বলেন মালিকানা সত্ত্ব বলেন সেম কথা। স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব, এটার সূত্র আমরা কম বেশি সবাই জানি, যেমন মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে এই যে সূত্রের মধ্যে এই আয় যোগ আর ব্যয়টা মাইনাস করি, এই আয় ব্যয়গুলোই হলো মুনাফা জাতীয় আয় ব্যয়। তার মানে আমি বুঝলাম স্বত্বাধিকারে আমার যে আয় ব্যয়গুলো আমরা যোগ দিই এগুলো হবে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। এখন আয় ব্যয়গুলো আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো কি? বিক্রয়, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, উপভাড়া, শিক্ষানবিশ স্যালারি। ব্যয়গুলো কি? পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, আমদানি শুল্ক, শিক্ষানবিশ ভাতা, বিমা খরচ, মণিহারি, মূলধনের সুদ, ভাড়া। এখন দেখেন উপভাড়া আর ভাড়া কথাটা সেম লাগতেছে না? যখন আপনাকে বলবে উপভাড়া তার মানে আপনি ভাড়া পাইছেন, ওইটা আপনার জন্য আয়। আর যখন আপনার বলবে শুধু ভাড়া, ওইটা ব্যয় আপনি দিচ্ছেন। তারপর শিক্ষানবিশ স্যালামি আমাদের জন্য আয়, কিন্তু শিক্ষানবিশ ভাতা আমাদের জন্য ব্যয়। এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই ভুল করে। এখন এই জিনিসগুলা দেখেন, এই জিনিসগুলা কি আমার হিসাবকালে ব্যবসায়ের হিসাবকালে বারবার সংগঠন হয় না? 1 বছরের মধ্যে আমি অনেকবার ক্রয় বিক্রয় করি, অনেকবার আমার আমদানি শুল্ক আসে, শিক্ষানবিশ ভাতা আসে, আমি অনেকবার বিমা খরচ কি মাসে একবার দিই, তো আমার এক হিসাবকালে আমি 12 বার দিব, কারণ এক হিসাবকালে আমার 12 মাস আসে। তারপর মণিহারিও অনেকবার হয়, উত্তোলনের সুদ বলেন, উপভাড়া বলেন, স্যালামি, সবগুলোই কিন্তু আমার বারবার সংঘটিত হয় এবং এগুলার টাকার অঙ্কের পরিমাণ কম থাকে। আর স্থায়িত্ব স্বল্প মেয়াদী হয়। আর স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি তো বললামই। শিক্ষার্থীবৃন্দরা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা বিশদ আলোচনা করব কিভাবে কার্যপত্র করতে হয়। আপনারা ইউকে কোচিং সেন্টার পেজে চোখ রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।